সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেনের এই প্রোগ্রামটিতে। আপনারা সবসময় এই প্রোগ্রামটি প্রতি শুক্রবার 8টার থেকে আপনারা দেখেন লাইভ, এটি প্রচার হয় এবং তারপরের দিন একটু পরেই এটি ফেসবুক এবং ইউটিউবে লাইভ সরাসরি দেখানো হয় সবসময়। তো আপনারা যেটি করতে পারেন, আপনারা এটি অন্যদেরকে ফরওয়ার্ড করতে পারেন যাদের দরকার হয়। প্রথমে আজকে আমি ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার, গত 25 বছরের অধিক ধরে তিনি কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছেন। মনোহর ভাই, আজকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। Thank you, Councillor Firoz Ghani. Good evening to everyone. As usual, we'll take your questions, whatever you want to ask, whatever you want to know. If you've got any problem, please come forward. Thank you. ধন্যবাদ মনোহর ভাই। যেরকম করে বলেছেন মনোহর ভাই, আমরা এই প্রোগ্রামটিতে মনোহর ভাই ব্যারিস্টার মনোহর দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনারা আপনাদের স্পেসিফিক প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইমিগ্রেশন এবং অভিবাসন আইনের উপরে বা যে কোনো আইনি বিষয়ে প্রশ্ন করতে পারেন। ব্যারিস্টার মনোহর হোসেন উনি মোটামুটিভাবে সব কিছুতেই খুব ভালো অভিজ্ঞতা ওনার আছেন। মনোহর ভাই, আমাদের কি কোনো একটুখানি যেটি শুরু করি বরাবরই, আমরা তো সবসময় আপডেট দেই, কোনো আপডেট কি আছে আপনার নাকি? এখন নতুন আমাদের আজকে প্রথমেই একটা কল আছে, আমি আপডেটের আগে কলটা নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আপনার টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে কথা বলেন, টেলিফোনে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, কে বলছিলেন, কোথা থেকে জি বলছিলেন? ভাই, নাম বলতেছি না, বাট লন্ডন থেকে জি বলতেছি। জি, নাম বলতে হবে না, অসুবিধা জি নেই। প্রশ্ন করেন। আমি মনোহর ভাইয়ের কাছে একটা অ্যাডভাইস জানতে চাচ্ছি। জি আমি একজন অ্যাসাইলাম সিকার, তো আমার আর কি আপিল রিফিউজড হওয়ার পর আমি আপার ট্রাইব্যুনালে পারমিশন সিক করে কি বলে অ্যাপ্লিকেশন করছিলাম, ওইটা আবার রিফিউজ হয়েছে, আবার আপিল করছি। এই মুহূর্তে আর কি এটাও রিফিউজ হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি আর মাত্র 7 মাস আছে আর কি, 20 বছর হইতে বাকি। জি জি। আমি অ্যাডভাইস জানতে চাচ্ছিলাম যে আমি কোন দিকে যাব, ফার্দার সাবমিশন বেটার হবে নাকি ফি ওয়েভারে অ্যাপ্লিকেশন করে 20 বছরের রাইটটা নিব? জি, ওইটা একটু অ্যাডভাইস আছে। মনোহর ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা। 20 বছরের খুব কাছাকাছি সময়ে উনি আছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো লয়ার আছে নাকি? জি আছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে যখন একজন লয়ার থাকে আপনার, তখন আমি যদি আরেকটা অ্যাডভাইস দিই, অনেক সময় কন্ট্রাডিকশন হতে পারে, বুঝছেন? এই জন্য আমি অনেক সময় চিন্তা ভাবনা করে দিতে হয় যাতে করে আপনার লয়ারের প্রতি কোনো অসম্মান না হয়। আমি জানি না আপনার লয়ার কি অ্যাডভাইস দিয়েছে, তবে আপনার কথা সরি ভাইয়া, মনোহর ভাই, জি আমি একটা কথা বলি। আমি যে কোনো কিছুতে সব অনেক পাইকেই মানে আমার লাইফে ইউজ করছি, বাট আমি সবসময় 2-3 জনের ওপিনিয়ন দিই, সেজন্য আমি নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা নিলে এই ধরনের কেসগুলোতে আপনি ফেস টু ফেস নেওয়া উচিত। প্রথমত কথা হচ্ছে এটা, কারণ এটা আপনার সিচুয়েশনে আপনি কি অনেক কিছুই আমি এখানে জিজ্ঞেস করতে চাই না, কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে। আর আমরা এখানে কোনো ফাইল ওয়ার্কও করতে অ্যালাউড না। আমরা একটা মোটামুটি জেনারেল আপনি যতটুকু বলছেন এটার ভিত্তিতে একটা অ্যাডভাইস দেবো, গাইডেন্স দেবো। তো এখন কথা হচ্ছে, যেহেতু আপনার 7 মাস বাকি আছে, তো এখন এই 7 মাসটা এই যে বাকি আছে এইটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে টাইম বাই করার জন্য আমি কি করতে পারি, কারণ আপনার তো সব কেস শেষ। তবে অ্যাসাইলামের ভিত্তিতে অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী আপনাকে ফার্দার সাবমিশনে যাওয়া উচিত, এবং ফার্দার সাবমিশনে যদি আপনি যান তাহলে তারা আপনাকে যতদিন পর্যন্ত ফার্দার সাবমিশন আপনার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিছু টাইম পাবেন। ফার্দার সাবমিশন যখন যদি আপনার দেখেন, যদি ফার্দার সাবমিশনে আবারও রাইট অফ আপিল দিতে পারে, নাও দিতে পারে, সেগুলি পেলেও তো আপনার 20 ইয়ার্স হয়ে যাবে। আর যদি নাও পান, তারপরেও আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করার যে সুযোগটা, সেটা তখনও থাকছে 20 বছরের কাছাকাছি যখন চলে আসবেন। আর ফি ওয়েভার দিয়ে অ্যাপ্লিকেশন করলেও আপনাকে যদি আবার 1 মাস পরে ধরে, তারা ইচ্ছা করলে কিন্তু রাতারাতি ডিসিশন দিয়ে তারা আপনাকে রিফিউজ করতে পারে কোনো রাইট অফ আপিল না দিয়ে। তো যেহেতু আপনার একটা আপিল অলরেডি শেষ হয়ে গেছে, 3 মাসের মধ্যে যদি ফার্দার ডিসিশন হয়, তখন জুডিশিয়াল রিভিউ করেও আপনি আপনার ফ্লাইটটাও ক্যান্সেল করতে পারবেন না। যদি ফ্লাইটে দেয়, তখন আপনার দুঃখজনক হবে 3-4 মাস আগে দেখা যাবে আপনাকে রিমুভ করা হচ্ছে, অথবা রিমুভেবল থ্রেট আপনার এগেনস্টে যাচ্ছে। সেই জন্য আপনার যতটুকু ইনফরমেশান দিয়েছেন সেটার ভিত্তিতে আপনি যেহেতু সেকেন্ড অপিনিয়ন দিয়েছেন, সেই জন্য আমি বলবো
আপনি ফার্দার সাবমিশনে যাওয়াটাই বেটার। আশা রাখি বুঝতে পেরেছেন। এটা দিয়ে অবশ্যই আপনার কিছুটা উপকার হবে বলে আমি মনে করি। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। মনোহর ভাই, আমরা কথা বলছিলাম আপডেট আছে কিনা, তাহলে পরে আমি যাব। যদিও রাজনৈতিক যেহেতু একটু আগে একটা অ্যাজাইলেমের সম্বন্ধে কথা বলছিলাম, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন দর্শকদের জন্য পরিষ্কার করে, অ্যাজাইলেম এবং হিউম্যান রাইটস ক্লেম এর পার্থক্যটা কি মনোহর ভাই? আসলে এই দুটাই কিন্তু খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট অথবা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায়। যখন অ্যাসাইলাম করা হয় তখন অ্যাসাইলামের একটা ডেফিনেশন আছে, 1951 কনভেনশন, রিফিউজি কনভেনশন, যেটা জাতিসংঘে যেটাকে ফলো করে, জাতিসংঘের কনভেনশন, সেটা সিগনেটরি কান্ট্রির মধ্যে যেসব দেশগুলো তারা এটাকে এই সিগনেটরি রেটিফাই করেছে, তারা এগুলির পার্ট, তারা এগুলি মানতে হবে। যুক্তরাজ্য তার মধ্যে একটা। কাজেই এই কনভেনশনে নিয়ম হচ্ছে অ্যাসাইলাম দিতে হবে কেউ যদি কোনো বিপদে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে বিপদে? ইচ্ছা করলেই তো আপনি যে কোনো গ্রাউন্ডে আপনি করতে পারবেন না। সেখানে কতগুলি গ্রাউন্ড আছে, রিজন আছে। আপনার পলিটিক্যাল হতে পারে, জার্নালিজম হতে পারে, রাইটিং হতে পারে, আপনি রিলিজিয়াস মাইনরিটি হতে পারেন, আপনি কোনো ট্রাইবের হতে পারে, আপনি বিভিন্ন ধরনের কালচারালি বিভিন্ন ধরনের হতে পারে, আপনি গ্রুপ হতে পারেন, সোশ্যাল গ্রুপ হতে পারেন, এবং কি ওমেন হিসাবে হতে পারেন, এলজিবিটিকিউ হতে পারেন, বিভিন্নভাবে এক একটা গ্রুপের মধ্যে পড়তে পারেন। এই গ্রুপের মধ্যে যখন পড়বে তখন তাকে সেই গ্রুপের ভিতর করেই তাকে অ্যাসাইলাম করবে। তারপরেও কিন্তু এক্সপেনশন আছে। এমনও হয়েছে যে একজনের জায়গা জমিন সংক্রান্ত কারণে উনি খুবই হুমকির সম্মুখীন হয়েছে একজন পাওয়ারফুল একটা ব্যক্তি গ্রুপের হাতে, যারা রাষ্ট্রশক্তির সাথেও, যারা রাজনৈতিক দলগুলির সাথে সম্পৃক্ত। দেখা গেছে তাকে অ্যাসাইলাম দেওয়া হয়েছে। হিউম্যান রাইটসের ব্যাপারটা একটু বলে। কাজে এটা হচ্ছে অ্যাসাইলামের গ্রাউন্ডে। আর হচ্ছে হিউম্যান রাইটসের হচ্ছে, যেমন মনে করেন কেউ যদি বলে যে আমি কোনো দেশে গেলে যে ভয়, এটা না, তবে আমার এই দেশে আমার আত্মীয় স্বজন, আমার বউ বাচ্চা সব এই দেশে, আমি এখানে থাকতে চাই। এটা একটা প্রাইভেট একটা ফ্যামিলি লাইফ, যে আমাকে পাঠিয়ে দেওয়া হলে আমার বাচ্চা থেকে সেপারেট হবো, বউ থেকে সেপারেট ইত্যাদি, অথবা আবার আর্টিকেল 3 চিকিৎসা হবে না, অথবা আমি এখানে যে চিকিৎসা পাচ্ছি ওখানে গেলে পাবো না, অথবা আমি ওখানে গেলে পেলেও আমি ওখানে দ্রুত মারা যাবো বাংলাদেশে যাওয়ার কারণে কিংবা অন্য দেশে যাওয়ার কারণে, ইত্যাদি। এগুলি আমরা বলি আর্টিকেল 3। এগুলি সব হচ্ছে হিউম্যান রাইটসের কেস। অনেকে বলতে পারে যে আমি অ্যাসাইলামের যখন বলা হয় সেটাও এক ধরনের বিভিন্ন কেসে হিউম্যান রাইটস চলে আসে। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বলেছেন। আমার একটা দর্শক আছেন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোন আমাদের সাথে কথা বলেন। জি, প্রশ্ন করেন দর্শক। জি দর্শক, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলেন। আমি গত সপ্তাহে বেলজিয়ামে গেছিলাম। কোথায়? বেলজিয়ামে। হ্যাঁ, বেলজিয়ামে। তো আসার সময় ইমিগ্রেশনে আমারে বলছে যে আমার পাসপোর্টে ভিসার নম্বরটা আমার পাসপোর্টে জোগাড়ানোর জন্য। এটা কিভাবে কি করতে হইব? আপনি কি ইউরোপিয়ান ন্যাশনাল নাকি? হ্যাঁ, আমি ইউরোপিয়ান ন্যাশনাল। আচ্ছা। তো আপনি ইউরোপিয়ান ন্যাশনাল, আপনি এখনো সেটেলমেন্ট পাইছেন না এখানে? হ্যাঁ, এখানে আমি আজকে 12 বছর থাকি আছি। না, আপনি পার্মানেন্ট পাইছেন এখানে? আপনি এখানে পার্মানেন্ট কার্ড পাইছেন? হ্যাঁ, পার্মানেন্ট কার্ড পাইছি। আচ্ছা, সেটার জন্য তো সিস্টেম আছে, এটা অ্যাপ আছে, কিংবা হোম অফিসের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন কিভাবে ই ভিসা করতে, অথবা একজন লয়ারের হেল্প নেন। এটা কোনো সমস্যা না, এটা কোনো ফিও লাগে না, বুঝছেন? এটা কোন যাইতে হইব, কোন অ্যাপে যাইতে হইব? এটা অ্যাপে গিয়ে আপনি বলবেন যে কি এটা অ্যাপ্লাই ফর ইটিএ না, অ্যাপ্লাই ফর আপনার ই ভিসা বললে এটা আপনাকে দিয়ে দেবে। আপনি সেখানে আপনার ক্যাটাগরি হচ্ছে, আপনার ক্যাটাগরিতে ইউরোপিয়ান, সেখানে আপনাকে সেখানে সব ডাইরেকশন দেবে। আপনি একটু গুগল সার্চ করতে হবে, না বুঝলে আপনার আত্মীয় স্বজন বন্ধু কারোর সাথে পরামর্শ নিলে খুব ইজি। তারপর যদি কোনো হেল্প লাগে লয়ারের হেল্প নিতে পারবেন। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আমার আরেকটা কল আছে। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে কথা বলেন। জি দর্শক, হ্যালো। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন, আপনার নাম, কোথা থেকে বলছিলেন? আমার নাম
আচ্ছা, নাম না বললাম, নাম বলার দরকার নাম নাই, বলার দরকার নেই। বলো। কোথা থেকে আচ্ছা। বলছিলেন? বলছিলাম তো মনে রাখতে জি। আচ্ছা, হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনে কি কি লাগে আপনার 20 ইয়ার্সের? আপনার কি 20 ইয়ার্স হয়ে গেছে নাকি হবে? জি 20 ইয়ার্স হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আপনি কি লফুলি আসছিলেন? লফুলি আসছিলেন এই দেশে? জি লাহোরে ওয়ার্ক পারমিটে আসছিলাম সেক্টর বেজে। আর কোনো অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং আছে? পেন্ডিং আছে? আছে নাকি? জি আছে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন কি এটা ফর্ম দিয়ে করেছিলেন? আপনি কি ধরনের form? কি ধরনের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে? আপনি কোনো ফর্ম দিয়ে করেছিলেন? না স্যার, এই যে আমার এই যে 20 ইয়ার্স যেভাবে আইছিলাম এইভাবেই আর কি। না, এটা আপনি কি? বলছিলেন আপনি একটা অ্যাপ্লিকেশন করা আছে। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন জমা আছে এখন হোম অফিসে? না এখনো জমা নাই, এটা ফ্রিবার করছিলাম, তখন ফ্রিবার হয়েছে আর কি, মানে অ্যাপ্লিকেশন সারমো আর কি। কি কি লাগবে? ছাড়বে। তাহলে ঠিক আছে। আপনার কোনো লয়ার নাই? আপনার কোনো আইনজীবী আছে? আসেন আসেন কি বলছেন? আপনার কোনো উকিল আছে? আপনার কোনো উকিল আছে? আসেন 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 আসেন। আছেন, একজন তো আছে। উনি তো অ্যাডভাইস করতেছেন নিশ্চয়ই। আর আপনাকে 20 বছর যে এই দেশে আছেন, কন্টিনিউয়াস আছেন, কোনো গ্যাপ ছাড়া আপনাকে এভিডেন্স দিতে হবে, সব ডকুমেন্টারি এভিডেন্স দিতে হবে। যদি গ্যাপ থাকে এক্সপ্লেনেশন দিতে হবে। এখন কি দেবেন অবশ্যই আমি এখানে বলতে পারি, তবে আমাদের যেহেতু সময় এখানে অনেক জি। কম, আর আপনার যেহেতু একজন লয়ার আছে, জি। তো আপনি এটা মনে রাখবেন যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, প্রতিটি বছর ধরে কোনো না কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর গ্যাপ তাহলে জি জি। জি বলেন। এক বছরের গ্যাপ তাহলে কি করা যায়? একটা মাঝে মধ্যে একটা গ্যাপ দিতে হয়। গ্যাপ থাকলে তো সেটা আপনার ওই লয়ারও বলতে পারা উচিত। সেটা হচ্ছে মেইনলি যে গ্যাপ থাকলে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে কেন গ্যাপ নয়, কারণ তাহলে তারা সন্দেহ করতে পারে হয়তো আপনি অন্য দেশে গেছেন অথবা দেশের বাইরে গেছেন ইত্যাদিতে। অনেকে আছে না এই দেশে থাকে, ইউরোপেও বিভিন্ন সময় আবার গিয়ে অ্যাসাইলাম ইত্যাদি করে আসে, আবার এখানে চলে আসে, আবার ফেল হলে আছে। তো গ্যাপ থাকতে পারে, অথবা আপনি দেশে গিয়ে আসছেন, এমনও হইতে পারে। এগুলি প্রুভ করার জন্য আপনার আগের পাসপোর্ট, এখন পাসপোর্ট সবকিছু তো দিতে হবে। আগের পাসপোর্ট গুলো আছে আমার, একটা সালের লেটার গুলো মিসিং হয়ে গেছে, এই আচ্ছা, কারণে আমি। কোনো অসুবিধা নেই। শুনেন, আমাদের তো অনেক কলার থাকে, সব ডিটেলসে যাচ্ছি না। আপনি ওই লয়ারকে গিয়ে বলেন যে ভাই আপনি আমাকে একটা লিস্ট করে দেন কি কি ডকুমেন্ট লাগবে। আপনার কথাগুলো সব সামনাসামনি শোনার পরে লয়াররা করে কি যে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে এটা দেখবে, সেই অনুযায়ী আপনাকে প্রেসক্রিপশন দেবে যে আর কি করতে হবে না করতে হবে। লয়ার আপনাকে কোনো ডকুমেন্ট বানিয়ে দিতে পারবেন। ডকুমেন্ট আপনি জোগাড় করতে হবে। আপনার আত্মীয় স্বজন আছে, তারা চিঠিপত্র দেবে, অনেক কিছু দেবে। আপনি তাদের সাথে জি। কোথায় ছিলেন, কাজ করেছিলেন না কি করেছিলেন, কোনো অনুষ্ঠানে গিয়েছেন, অনেক কিছু দেওয়ার আছে। এগুলো যদি আমি এখানে আলোচনা করতে যাই তাহলে আপনাকে আমার আধা ঘন্টা এখানে আপনাকে শুধু টাইম দিতে হবে। তো ধন্যবাদ দর্শক, ধন্যবাদ মনোহর ভাই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন মনোহর ভাই। আমরা কথা বলছিলাম, দর্শক আপনারা যারা আপনাদের স্পেসিফিক প্রশ্ন আছে আমাদেরকে ফোন করতে পারেন 0203515578 এই নাম্বারে, এবং মনোহর ভাই উনি দিক নির্দেশনা দিবেন। তবে মনোহর ভাই যেটি বলেন যে সামনাসামনি কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে করাটা সব কিছু ভালো। মনোহর ভাই, আমরা একটুখানি কথা বলছিলাম যে রাজনৈতিক আশ্রয় বা অ্যাজাইলেম অথবা হিউম্যান রাইটস ক্লেমের এই ব্যাপারে। আমার আরেকটা প্রশ্ন, অ্যাজাইলেম করলেই কি সাথে সাথে কাজ করা যায় বা পরিবারকে আনা যায়? বাস্তবতা কি এটা? না, প্রথমত কথা হচ্ছে পরিবার আনতে হলে তো আগে নিজে অ্যাসাইলাম পেতে হবে, রিফিউজি স্ট্যাটাস পেতে হবে। সেটা লং ওয়ে টু গো। এটা তার আগে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন বিবেচনা করতে হবে। যদি আপিল হয় আপিল এক্সজস্ট করতে হবে। তারপর যদি উনি রিফিউজি স্ট্যাটাস পায় তারপরে তো বলবেন যে উনি রিফিউজি এবং উনি ফ্যামিলি আনার প্রশ্ন তখন আসে। এখন তো ফ্যামিলি আনার প্রশ্ন আসে না অ্যাপ্লিকেশন করলে। যদি ফ্যামিলি এখানে থাকে তো ফ্যামিলি একসাথে প্রসেস করবে। আর কাজের পারমিশন তো তারা দেয় না। যদি আপনার আগে থেকে কাজের পারমিশন থাকে, মনে করেন একজন ওয়ার্ক পারমিটে আছেন, কেউ স্পাউস ভিসা আছেন, কিংবা কেউ স্টুডেন্ট হিসেবে আছেন, কিংবা অন্য কোনো ভিসা আছেন, উনি অথবা এরকম যেখানে কাজের অধিকার ছিল, উনি ওই কাজটাকে কন্টিনিউ করতে পারবেন যদি তার ভিসা পার হওয়ার আগে অ্যাপ্লাই করেন অ্যাসাইলামের জন্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি না, মানে ভিসা থাকা সত্ত্বেও, কাজের রাইট থাকা সত্ত্বেও যদি না থাকে, মনে না করে যে উনি ইলিগেল এন্ট্রেন্ট, যদি তারা মনে করে যে উনি একজন ইলিগেল এন্ট্রেন্ট, তাহলে কাজের পারমিশন দেবে না। কারণ এখানে কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আমি এখানে সব ডিসকাশন করে বোঝাতে পারবো না। কেসে সেরকম বেসিস থাকলে হয়তো কোনো কেসে স্পেসিফিক থাকলে বলতে পারতাম, যদি সেরকম কেউ যদি প্রশ্ন করে। কাজের পারমিশন
জেনারেলি সাধারণভাবে কাজের পারমিশন যদি আগে থেকে থাকে তাহলে দেবে, অথবা 1 বছর। 1 বছর পর যদি এর মধ্যে কেস পেন্ডিং থাকে তাহলেই একমাত্র দিতে পারে। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর, ধন্যবাদ। আমি তাহলে এটার সাথে একটা প্রশ্ন সেটি হলো যে মনে করেন যদি কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে প্রথম 24 বা 48 ঘন্টার মধ্যে কি করা সবচেয়ে বেশি জরুরি মনে করেন, মানে ওভারস্টেয়ার হয়ে গেছে আর কি? 24 ঘন্টার মধ্যে কীরকম? মানে মনে করেন আমার ভিসা শেষ হয়ে গেল, তো আমি কি করব, বেসিক্যালি ওইটাই প্রশ্ন। ওয়েল আমি এখন overstay হয়ে 28 দিন টাইম আছে, ইউ ক্যান জি। প্যাক আপ এন্ড ইউ ক্যান গো। না, আমি যেতে চাই না। ও যেতে না চাইলে আপনাকে কিছু করতে হবে, লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস নিতে হবে জি যে ইউ হ্যাভ টু ডু সামথিং টু রেগুলারাইজ ইউর পজিশন অর টু স্টে ইন দিস কান্ট্রি লফুলি। জি ইউ মাস্ট নট বি ওভার স্টেইং। ওভার স্টে যত বেশি যাবে তত তো আরও বেশি আপনার এগেনস্টে যাবে, ঠিক না? জি জি তো সেই জন্য এটা নিয়মটা হচ্ছে যখনই ওভার স্টে হবে তখন লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করা, যে ফার্দার একটা অ্যাপ্লিকেশন করা, যদি ওটা দেশে যেতে না পারলে নাকি অ্যাসাইলাম করবে নাকি অন্য কিছু করবে এটা দেখা যাবে। আর যেতে চাইলে, সেটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন ফেরত করতে পারে, যেতে অথবা চাইলে ফেরত যেতে চাইলে 28 দিনের মধ্যে চলে যাবেন, টিকিট করে চলে যাবেন। তাহলে কি ভবিষ্যতে ভিসা পাওয়ার উপরে কি কোনো প্রভাব পড়বে? 28 দিনের মধ্যে গেলে সাধারণত পড়বে না, কারণ জি এটা হচ্ছে একটা কনসেশন হোম অফিসের। তবে তারা প্রশ্ন করতে পারে, সেটা এক্সপ্লেনেশন দিতে হবে যদি ফার্দার অ্যাপ্লিকেশন করে 28 দিনের মধ্যে উনি আসলেন না, উনি কেন টাইমে রিটার্ন করেন নাই, জি এটা এক্সপ্লেনেশন করতে হবে তাকে নতুন অ্যাপ্লিকেশন করলে। সেটা হচ্ছে নিয়ম। এবং অবশ্যই একদিনও ওভারস্টে করলে এটা একটা নেগেটিভ পয়েন্ট। জি এটা এখানে যেমন ক্রেডিট স্কোর আছে জি টাকা পয়সা পাওয়ার জন্য, মর্গেজ পাওয়ার জন্য জি এর ক্রেডিট রেকর্ড ঠিক থাকতে হবে। তো হোম অফিসের এটা হচ্ছে এরকম, রেকর্ড ঠিক থাকতে হবে, না হলে আপনাকে কারণ দেখাইতে হবে যে কেন আপনি ওভারস্টে করেছেন। জি ধন্যবাদ মনোহর ভাই। আমরা কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বললাম, যেহেতু দর্শকরা প্রশ্ন করে এই জন্য। তাহলে একটু আমরা এবার ওয়ার্ক ভিসার দিকে যাই। ওয়ার্ক ভিসার নিয়মটা তো কঠোর হওয়ায় সবচেয়ে বেশি কারা সমস্যায় পড়ছেন মনে করেন মনোহর ভাই? তারাই সবচেয়ে বেশি সমস্যা পড়ছে যারা সুইচিং করবে স্টুডেন্ট জি। থেকে, অথবা স্টুডেন্ট থেকে সুইচিং যারা করবে তারা, পোস্ট স্টাডি ওয়ার্ক থেকে যারা করবে তারা, তারপরে যারা এক্সিস্টিং আছে তারাও। তবে এক্সিস্টিং যারা আছে তাদের একটা সুবিধা হচ্ছে তারা আগের নিয়মে সুইচিংটা মানে তারা কন্টিনিউশন করতে পারবে জি আরেকটা এমপ্লয়ারের কাছে, অথবা তারা ফার্দার এক্সটেনশন করতে পারবে লেভেল 3 থাকলে লেভেল 3তেই। আবার আরেকটা সুবিধা আছে তাদের জন্য যে তারা মানে নতুন কোনো মানে জব এমপ্লয়ার যদি যায় তাও লেভেল 3 ইত্যাদি ইত্যাদি। জি এবং তাদের ওই 5 বছর এটা তো এখনো পর্যন্ত আইনটা আছে, জি। ওইটার মধ্যে থাকছে। জি আর বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল যারা আসবেন, বিদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই, যেমন আমেরিকা থেকে আসলো, তাদেরকে নতুন আইন অনুযায়ী করতে হবে। নতুন আইনের মধ্যে এটা হচ্ছে ইনকামটা তো এখন 41,000 তো মিনিমাম করে দিচ্ছে। সুপারভাইজারি লেভেল। যদিও ফার্স্ট এন্ট্রেন্টের জন্য কতটা পজিশন আছে যেগুলিতে একটু লোয়ার জি করা যায়। তারপরে যেমন হেলথ সার্ভিসে কিছু পজিশন আছে যেগুলো লোয়ার স্যালারি জন্য করা যায়, সেগুলি গাইডেন্স দেওয়া আছে, সেগুলি ফিক্সড আছে হোম অফিসের গাইডেন্সের মধ্যে, টেবলের মধ্যে। জি সেইভাবে এগুলি করতে হয়। এবং ইম্প্যাক্ট তো আছে ওভারঅল। তো যারা এমপ্লয়ার স্পন্সর জি তারাও তো এফেক্টেড। অনেক এমপ্লয়ার আছেন যে তারা এখনো পর্যন্ত কোনো হয়তো লাইসেন্স নিয়ে বসে আছেন, কোনো কাউকে স্পন্সর করেননি, কিন্তু জি। করবেন ভাবছেন। স্যালারি থ্রেশহোল্ডটা বেশি। অনেকে জি। ডেসপারেটলি দে নিড স্টপ বাট দে ক্যানট এমপ্লয় এনিওয়ান বিকজ দে ডোন্ট হ্যাভ এনাফ ফান্ডস। এটা হচ্ছে সমস্যা। কাজেই ওভারঅল এটা তো আমাদের ইউনাইটেড কিংডমের জন্য একটা বিজনেস সেক্টরে জি অবশ্যই এটা সবার জন্য এটা সমস্যা, শুধু মাইগ্রেন্টদের জন্য না। জি যারা বেনিফিট হবে যে এই লোকগুলিকে এমপ্লয় করে দেশের প্রোডাকশনটা ইমপ্রুভ করবে, রেভিনিউ আর্ন হবে, জি সেই জায়গাটাতে তো একটা গ্যাপ আসবে। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বলেছেন। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের স্টুডিওতে ফোন করতে পারবেন 0203-515-5788 এই নাম্বারে। আমাদের ব্যারিস্টার সাহেব আছেন যিনি কমিটিতে অতি সুপরিচিত। মনোহর ভাই, আমরা স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলছিলাম। জি। স্কিল ওয়ার্কার ভিসায় আবেদন করার সময় সবচেয়ে বেশি ভুলগুলো কি হয় যার কারণে রিজেক্ট হতে পারে আপনি মনে করেন আর কি? একটু দর্শকদের, আমাদের যারা স্কিল ওয়ার্কার যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য। ভুলের তো সীমা নাই। ভিজিট ভিসা থেকে শুরু করে ওয়ার্ক পারমিট,
স্কিল ওয়ার্কার, স্টুডেন্ট, শর্ট টার্ম স্টুডেন্ট, ফ্যামিলি ভিসা সব কিছুতেই জি দেখি মানুষ ভুল করেন। জি আমি স্কিল এবং ওয়ার্কার হ্যাঁ, অনেকেই দেখা যায় এই ভুলটা খুব ডেট্রিমেন্টাল হয় জি এবং এটার জন্য পরে দেখা যায় ভিসা হয় না। জি একটা ভুল হচ্ছে যেমন স্কিল ওয়ার্কারে কেউ অ্যাপ্লিকেশন করলো কিন্তু তার ক্লোজ ফ্যামিলি মেম্বার আছে এখানে, জি কিন্তু ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার ইন ইউ, কেবল নো বলে দিল। জি তো তারা কমনলি অনেকে এরা অনেক লয়ারও এটা মানা করে দেয়, বলে যে না ঠিক আছে এটা বলা দরকার নেই, কিন্তু সামহাও তারা এটা যদি বের করতে পারে, এবং আমাদের কাছে অনেক কেস আসছে যেগুলি আমরা দেখেছি, এগুলিতে তারা অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে এবং 10 বছরের জন্য ব্যান্ড কথাটা বলেছে। জি অবশ্য অনেকেরও আমরা অ্যাপ্লিকেশন করে সেটা 10 ইয়ার্সটাকে থেকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু জি সেটাও তো একটা সময় এবং এক্সপেন্সেসের ব্যাপার হয়, সেই ভুলটা করা দরকার কি? জি তো এগুলো ধরেন মানে খুব সৎভাবে এগুলি দেওয়া হয় না বলে দেখা যায় অনেকে অ্যাপ্লিকেশন রিভিউজ হয়, অনেকে দেখা যায় আত্মীয় স্বজন ইনভলভ আছে, ওয়ার্ক পারমিট যারা ইস্যু করেছে তারাও দেখা যাচ্ছে ঘনিষ্ঠ আত্মীয়, হয়তো তারা জানতে পেরেছে হোম অফিস রিফিউজ করে। আবার দেখা যায় কোনো একটা ক্যাটাগরিতে হয়তো হোম অফিস যদিও এটা স্পন্সর সার্টিফিকেট ইস্যু করেছে, জি কজ ইস্যু করেছে, অ্যালোকেশন দিয়েছে, তারপরেও ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের সময় তারা দেখা যায় ধরে টেকনিক্যালি যে এটা জেনুইন ভ্যাকেন্সি আছে কিনা। জি জেনুইন ভ্যাকেন্সির হয়তো এই জিনিসটা এক্সপ্লেনেশন দেওয়া হয় নাই, এবং হয়তো একটা প্লেন অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে। তো এগুলি এখন বর্তমানে এক্সপার্ট হ্যান্ডে এগুলি হ্যান্ডেল করা উচিত, রিপিউটেশনওয়ালা জি যে ল ফার্মগুলি দিয়ে করা উচিত, এবং করলে হয় কি তাহলে এই রিস্কগুলো অ্যাপ্লিকেশনটা ভুল হয় না। হ্যাঁ তো এগুলি অনেকগুলো মিস্টেক আছে। অনেকে তো তারা অতীতে এই দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করছেন সেটা অনেক সময় ভুলে যান, তারা হয়তো একটা এজেন্টকে দিয়েছেন অথবা একটা লয়ারকে দিয়েছেন, কিন্তু ইমিগ্রেশন হিস্ট্রিটা বলেন নাই, জি হয়তো একটা নতুন পাসপোর্ট দিয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে উনি আর কোনো দেশে যান নাই, অথচ দেখা গেল উনি আসলে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন, অতীতে ওনাকে ধরে ফেললো যে হ্যাঁ তুমি তো 5 বছর আগে অ্যাপ্লিকেশন করেছিলা জি অমুক ভিসার জন্য, বলনি কেন, ইত্যাদি ইত্যাদি। জি ধন্যবাদ মনোজ ভাই। না আমি আশা করি দর্শক বুঝতে পেরেছেন। তো আপনি যেহেতু কজের কথা বলছিলেন, কজ মানে যেটি হলো সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, ইয়েস, তো যাদের কজ আছে কিন্তু ভিসা হয়নি বা বিলম্ব হচ্ছে, তাদের এখন কি করা উচিত? ওয়েল কজ বিলম্ব করলে তো এটা হোম অফিসের সাথে দেন দরবার করা যায়, সেটা হচ্ছে স্পন্সর অথবা অন বিহাফ অফ দ্য স্পন্সর দ্য লয়ার ক্যান কন্ট্যাক্ট দ্য হোম অফিস, জি এবং সেখানে এমপ্লয়ের হেল্পলাইন আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারে, জি করে তারা এটাকে এক্সপেডাইট করার চেষ্টা করতে পারে। স্পন্সর লাইসেন্স ইটসেলফ তো ধরেন 10 ওয়ার্কিং ডেজের মধ্যে করা যেত এক্সট্রা একটা ফি দিয়ে, বাট স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য এটা মানে যদি তাড়াতাড়ি হয় তাহলে সেভাবে হোম অফিসের সাথে এটা জি মনোজ ভাই, আমি করতে আসবো। আমি আসলে প্রশ্নটা করেছিলাম, মনে করেন কজ আছেন, আমি অ্যাপ্লিকেশন করেছি ওয়ার্ক পারমিটের স্কিল ওইটার জন্য, কিন্তু ওটা দেরি হচ্ছে আর কি। বাট এই জিনিসটা আমরা আসবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, বিরতির পরে আবারও ফেরত আসলাম। আপনাদের অতি প্রিয় জনপ্রিয় প্রোগ্রাম আয়ন টিভি থেকে প্রচারিত হয় প্রতি শুক্রবারে ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন এই প্রোগ্রামটি, এবং এটিতে আপনারা ফোন করেন, ব্যারিস্টার মনোহর এখানে দিক নির্দেশনা দেন
যেটিকে আমরা বলি গাইডেন্স যেটা হয় সেটি দেওয়া হয়। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওর নাম্বার হলো 0203-515-5788 এই নাম্বারে। মনোহর ভাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে। তারপর আমি একটুখানি এখন যদি হেলথ অ্যান্ড কেয়ার রুটের যে ব্যাপারটা সেটার মধ্যে যাই। হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় এত বড় পতনের পরে যারা কেয়ার সেক্টরে কাজ করতে যান তাদের জন্য এখন বাস্তবসম্মত পথ কি? তাদের জন্য তো গভর্নমেন্ট একটা কনসেশন দিয়েছে, ঠিক না? জি, যে যারা হেলথ অ্যান্ড কেয়ারের ভিসাতে কেয়ারার হিসেবে আসছেন তাদেরকে ফার্স্ট অফার দিতে হবে জবগুলো অন্য জায়গায় ভ্যাকেন্সি হলে। হ্যাঁ, তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রেখেছে, তাদেরকে সেইভাবে সার্চ করতে হবে। কেয়ারার হিসেবে যারা আসছে তারা অন্যান্য কেয়ারার কোম্পানিগুলোতে মানে ভ্যাকেন্সিগুলো আছে কিনা সেখানে অ্যাপ্লাই করা। তারা তবে যারা চাকরি হারিয়েছেন, আমি তারপরে একটু চাকরি যারা হারিয়েছে ওরা কি অন্য রুটে যেতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? স্টুডেন্ট হতে পারে, আচ্ছা, তারা স্পাউস ভিসায় যেতে পারে, যারা সেটেল কারোর সাথে যদি বিয়ে শাদী ঠিক হয়। কয়েকটা তারা ইনোভেটর ভিসায় যেতে পারে, অসুবিধা কি? যদি সেটা কোয়ালিফাই করে। তারা গ্লোবাল ট্যালেন্ট ভিসায় যেতে পারে, যদি তারা কোয়ালিফাই করে বিভিন্ন সুইচে যেতে পারে। তবে কোনোটাই সহজ না, সব কিছু কিন্তু একটা নিয়ম আছে। প্রত্যেকটা নিয়ম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই ওনারা কেয়ার ভিসা যদি মনে করেন কেয়ার কোম্পানি বন্ধ হয়ে গেল, যে কোনো ওয়ার্ক পারমিট, যে এমপ্লয়ার ডাজ নট এক্সিস্ট এনিমোর অর হি লস্ট হিজ লাইসেন্স অর রিভোকড এনিথিং, তখন উনি কী করবেন? তখন ওনাকে তো কিছু করতে হবে, আদারওয়াইজ হি উইল হ্যাভ টু গো ব্যাক টু হিজ কান্ট্রি অরিজিন। যদি সে স্টে করতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু করতে হবে। ধন্যবাদ মনোহর ভাই। আমি যেহেতু আপনি কেয়ার ওয়ার্কারের আমরা কথা বলছিলাম, আপনি ফ্যামিলির কথা বলছিলেন, তো কেয়ার ওয়ার্কারের যারা ফ্যামিলি বা ডিপেন্ডেন্ট যারা আসে এখানে কেয়ার ওয়ার্কার, এবং ওরা স্কিল ভিসায়, মানে স্কিল না, কেয়ার ওয়ার্কার ভিসায় আছে, তো আমার কাছে একটা সিনারিও আছে মনে হয়, আপনি যদি দর্শকদের জন্য, আমি এটি একটা জায়গায় আমাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, মানে আমরা শুনেছি এবং বলেছ, তো আমি এই ব্যাপারটা দর্শকদের উপকার হবে, আমি আপনার থেকে জানতে চাই। অবশ্যই। সিনারিওটা যদি আমি আপনাকে বলি, সিনারিওটা হলো এ এবং বি, ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বি ওয়াইফ, তো উনি কেয়ার ভিসায় ওনার ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন, কিন্তু উনি একটু সহজ সরল, উনি হাজব্যান্ডের উপরেই ডিপেন্ড থাকে সবসময়, উনি সবসময় গাইডেন্স করেন সব কিছুতে। এখন একটা ওদের মধ্যে ঝগড়া হয় বা কিছু হয়, এখন হাজব্যান্ড ওনাকে আর চান না, বের করে দিয়েছেন এবং বলে যে ওরা যোগাযোগ করবে না। আবার একটুখানি হয়তো কোহার্শন, মানে ডোমেস্টিক ভায়োলেন্স অন্যভাবে যেটা হয়, মারামারি না, কিন্তু এটাও তো ডোমেস্টিক ভায়োলেন্সের একটা অ্যাসপেক্ট, যেখানে কন্ট্রোল করে যেটা। তো এখন এই ভদ্র মহিলা, উনি তো ডিপেন্ডেন্ট, আমি ইমিগ্রেশন রুটের কথাটা বলছি, এখন উনি কী করবে? উনি তো কান্দু কান্দু হয়ে বিভিন্ন জনের কাছে যাচ্ছে। তো আপনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসাবে ওনার ইমিগ্রেশন ব্যাপারটাকে কিভাবে উনি সমাধান? Thank you so much. This is not something new. It is always happening in many cases, like students, work permit holders, জি, even a spouse visa যারা সেটেলমেন্ট আসেন, তো সবার ক্ষেত্রে এটা হচ্ছে। জি, Not in every family, but there are so many families, there are problems. তো কাজেই এইটা সলিউশনের পথও আছে। জি। Not everybody is going to be successful, I should warn you, and I'm not giving everybody hope. জি, এখন ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে দিস গভর্নমেন্ট পলিসি ইজ ভেরি স্ট্রিক্ট। তারা অবশ্যই ফার্স্ট কাজ হচ্ছে যারা ভালনারেবল জি, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে, স্পেশালি চিলড্রেন, ওমেন, অবশ্যই তাদেরকে প্রোটেকশন দেওয়া, জি। এটা গভর্নমেন্টের একটা ডিউটি। এবং সেখানে অনেকগুলো পলিসি আছে, ইনসাইড রুল আর আউটসাইড রুল, এবং ডিসক্রিশনারি পলিসিও আছে। জি, সেই পরিপ্রেক্ষিতে যেটা করতে হবে, এই ধরনের সিচুয়েশনে আমাকে আগে দেখতে হবে যে রিকনসিলিয়েশন সম্ভব কিনা। জি, একজন লয়ারের দায়িত্ব হচ্ছে আমাদের কাছে যখন অ্যাডভাইসের জন্য আসে, যে ঠিক আছে আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যে প্রবলেম হয়েছে, একটা রিকনসিলিয়েশনে ট্রাই করেন, আপনারা একসাথে হওয়ার জন্য আবার ট্রাই করেন, না হলে তো আপনার ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে, আর যদি বাচ্চা কাচ্চা থাকে তো আরও প্রবলেম। জি। আমাদের লয়ারদের একটা মরাল ডিউটি হচ্ছে টু এনকারেজ দেম ফর
রিকনসিলিয়েশন, জি রিজলভ করা আর কি, একটা নেগোশিয়েট করা। তো এটা যদি না হয়, তারা যদি দেখা যায় এরকম সিচুয়েশন নেই, পুলিশ ইনভলভ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেপারেশন হয়ে গেছে, তারপরেও রিকনসিলিয়েশন হয় অনেকের, জি তারপর যদি না হয়, দেন উনি যদি এই দেশে থাকতে চান, জি যদি বলে যে না, লয়ারের কাছে গিয়ে বলে যে না, আমি আই ওয়াজ টু রিমেন ইন দিস কান্ট্রি, আই ক্যানট গো ব্যাক টু মাই কান্ট্রি অরিজিন, জি তখন কী করবেন? তখন তাকে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের রেফারেন্সে তার জন্য একটা ডিসক্রিশনারি অ্যাপ্লিকেশন, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা যেতে পারে। জি এমনকি সেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনও তার জন্য করা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, জি এবং সেটা ডিপেন্ড করছে কেস টু কেস বেসিস। কাজেই দেয়ার আর প্রোটেকশনস, জি। আমরা উই ক্যান অ্যাজ লয়ার উই ক্যান হেল্প দেম। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আশা করি আপনারা যারা এটি জানতে চেয়েছেন বা আপনাদের পরিচিত কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, আপনারা লয়ার, এখানে প্রোটেকশন আছে, লয়ারের পরামর্শ নিতে বলবেন। মনোহর ভাই তো বলেছেন, একটু দিক নির্দেশনা দিয়েছেন, বাট অনেকে এটা জানতে চায়। মনোহর ভাই, তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে যখন কথা বললাম, তাহলে একটু আইএলআর নিয়ে কথা বলি। মনে করেন আইএলআর করার সময় সবচেয়ে কমন ভুলটা কি, যার কারণে আবেদনটা বাতিল হয়ে যায় বা বিলম্ব হয়? আইএলআর তো কমন একটা জিনিস যেমন আছে, যে অনেকের আছে ফর্ম ফিল আপ করার সময় তারা ইচ্ছা করে কতগুলো ইনফরমেশন দেন না। যেমন, জি হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এনি অ্যাপ্লিকেশন লিভ টু রিমেন, জি না বলে দেয় অনেক সময়। জি তো এখন মনে করেন এটা হাইড করা হলে দেন এটা একটা ডিসেপশন, জি ফলস রিপ্রেজেন্টেশন বলা হয়। সেই জন্য আপনার অ্যাপ্লিকেশন অটোমেটিক জেনারেল গ্রাউন্ডে রিফিউজ হবে। জি আর কি, আর হচ্ছে একটা ক্রিমিনাল রেকর্ড, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড, জি তো এই কনভিকশনের ব্যাপার, সেখানের মধ্যে যদি কশন থাকে, ফাইন থাকে, জি সেটাও একটা ক্রাইটেরিয়া আছে, একটা গাইডেন্সের মধ্যে, এবং যে লটা আছে সেটার মধ্যে, যে কত বছর, যেমন একটা কশন থাকলে, একটা ফাইন্যান্সিয়াল মনিটরি ফাইন হলে, জি সেটা যে ক্রিমিনাল কোর্টে হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা 3 বছরের পর্যন্ত সেটার উপরে ইম্প্যাক্ট থাকে। জি তখন এই কশনের কারণে 3 বছর ওয়াইট না করলে তখন তার ইনডিফিনিট লিভ টু রিমেন। স্পেন্ট হলে কি স্পেন্ট, এখানে আরও স্পেন্টের কোনো কথা আসে না। কথা আসে না। জি জেনারেল স্পেন্টের যে ক্রাইটেরিয়া, জি দোজ ডো নট অ্যাপ্লাই টু দ্য, কী বলবো, ইমিগ্রেশন জি। কেসেস এনিমোর। জি কারণ এটা হচ্ছে ইমিগ্রেশনের ইয়েতে এটা বিভিন্নভাবে সেট করে দেওয়া হয়েছে। যেমন মনে করেন আপনি 4 বছর একটা সাজা, 1 বছর একটা সাজা পেলে তো জি 5 বছর পরে এটা স্পেন্ড হয়ে গেল। জি বাট as far as the immigration law is concerned, যদি সেটা বলা হয় যে indefinite leave to remain অ্যাপ্লিকেশন করবে উইথ 1 year or more conviction, like within under 4 years, জি তাহলে তাকে 15 years ওয়েট করতে হবে টু গেট দ্য, টু সিকিউর আইএলআর। ILR, means indefinite leave to remain, which I call settlement. তো এই পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য তাকে ওয়েট করতে হবে 15 years। এই কাজেই এখানে এইগুলি ডিক্লারেশন, প্রপার ওয়েতে ডিক্লারেশন জানেন, এটা আপনি না বললেও হোম অফিস জানে। এটা জি, জি। আপনার এভরি রেকর্ড, ক্রিমিনাল রেকর্ডের মধ্যে হোম অফিসের অ্যাক্সেস আছে, পরিষ্কার কথা। হোম অফিস উইল হ্যাভ অ্যাক্সেস ইন ইট, ইউ ক্যানট হাইড এনিথিং। ইফ ইউ হাইড এনিথিং, ইফ ইউ আর অ্যাডভাইস টু হাইড, দ্যাটস রং। আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে জি যতই কিছু থাকুক না কেন, আমরা চেষ্টা করি ডিসক্লোজ করা 100%, এবং সেটাকে মিটিগেট করা। সেই জায়গায় যদি কিছু বলার থাকে আমরা মিটিগেট করে চেষ্টা করি, সেটার জন্যই শুধুমাত্র যেন রিফিউজটা না হয়। জি কাজেই হোম অফিসের মনে রাখতে হবে অনেক ডিসক্রিপশন আছে। জি এটা দর্শকদের সুবিধার জন্য একটু মিটিগেট মানে আপনি একটা যদি উদাহরণ দিতেন, মিটিগেট বলতে মনে করেন একটা উদাহরণ একটা দিতেন। ঘটনা, জি উনি মনে করেন একটা অন্যায় করে ফেলেছেন, জি কিন্তু ধরেন কেউ ইটিএস জি এলিগেশন আছে, জি কিন্তু ইটিএস এলিগেশন আছে, উনি কোনোদিন আপিল টাপিল করেন নাই, কিছু করেন নাই হয়তো, অথবা আপিল করে হয়তো রিফিউজ হয়ে গেছে, কিন্তু সামহাও উনি ফ্যামিলি লাইফের ভিত্তিতে পেয়েছিলেন, জি পাওয়ার পরে কিন্তু ওই যে ইটিএস এর টুয়েকের বিষয়টা হয়তো আর রিজলভ হয় নাই, জি ওয়েদার অর নট হি কমিটেড ডিসেপশন অর নট, ওই যে হোম অফিসের ডিসিশনটা রয়ে গেল। জি কিন্তু উনি বাই দ্য টাইম উনি হয়তো একটা 10 বছর হয়ে গেছে কিংবা হয়ে গেছে, আপনি উনি আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করছেন, জি এই যে অথবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করছেন, তখন দেখা গেল তার
অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে, কারণ জি। তার এই এলিগেশনটা আছে। সেটা না হওয়ার জন্য আপনারা লয়াররা সুন্দর আমি করে যেটা হ্যাঁ, আমি যে কাজটা করব জি। সেটাকে বলে মিটিগেট করা। আচ্ছা, ধন্যবাদ মনে হয়, খুব সুন্দর করে বলেছেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন খুব বিভিন্ন আঙ্গিকে আমরা ব্যারিস্টার মনোজ থেকে প্রশ্ন করছি, কারণ উনি ইমিগ্রেশন আইনে অনেক পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো দর্শক, আমি একটা কল নিচ্ছি মনে হয়। জি দর্শক, আসসালামু জি, আলাইকুম। জি আপনি টেলিফোনে কথা বলেন, টেলিভিশনের আওয়াজটা কমিয়ে দেন। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। জি জোরে বলেন আর একটু। জি আসসালামু আলাইকুম। জি, আমি একটা জিনিস জানতে চাইছিলাম জি বলেন। যে উইলস আর যে পাওয়ার অফ অ্যাটর্নি, এই দুটো জিনিসে আমার যদি কোনো স্থাবর সম্পত্তি বা টাকা পয়সা বাংলাদেশে থাকে, এটা কি কিরকম কাজ করবে? পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে মনে হয় আপনি আবার একটা উইলসের কথা বলছেন। উইলস এন্ড পাওয়ার অফ অ্যাটর্নি। আচ্ছা, আপনি তো ধরেন উইলসের ব্যাপারে তো বাংলাদেশের সম্পত্তির ব্যাপারে, জি জি জি, বাংলাদেশে যদি কোনো টাকা পয়সা থাকে। হ্যাঁ, বাংলাদেশের জন্য আপনি পাওয়ার অ্যাটর্নি দিলে হয়। আপনি যদি উইলও করতে পারেন, সেটা তো আপনার অবর্তমানে কার্যকর হবে, ঠিক না? জি। আপনি যখন Next of kin. এই পৃথিবী থেকে বিদায় নেবেন, আল্লাহ না করুক, তখন একদিন তো অবশ্যই যেতে হবে, কিন্তু আপনি যদি মনে করেন বিদায় নিলেন পৃথিবীতে, তারপরে এটা কার্যকর হবে। কিন্তু Will power মানে of কি? attorney তো Power- এখন দিতে পারে হ্যাঁ, মনে হয়। পাওয়ার অফ অ্যাটর্নি তো আপনি যে কোনো সময় দিতে পারেন। তো পাওয়ার অফ অ্যাটর্নিও আবার আপনি আপনার আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নিটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। তবে মনে রাখতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যেহেতু কাজ হয়ে গেছে সেটা বহাল থাকে। তবে এখন কথা হচ্ছে, আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি যদি দিতে চান, আপনি দিতে পারেন। আপনার টাকা পয়সা এগুলি উইথড্র করার জন্য একজনকে দায়িত্ব দেবেন। সেটার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা বাংলাদেশের আইনে করতে হবে আপনাকে। বাংলাদেশের আইন অনুযায়ী আপনাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে, তাদের ফরম্যাট আছে, সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন আছে, সামনে গিয়ে সেখানে আপনাকে সিল স্বাক্ষর মেরে আনতে হবে, তাদের সামনে সাইন টাইন করে। সেটা ফরেন অ্যাফেয়ার্সে যাবে, সেখান থেকে অ্যাটেস্টেশন করতে হবে, ডিসি অফিসে যাবে, সেখানে আবার লিগ্যালাইজ না কি করতে হয় এটা। জি। তারপরে দেন আপনি যদি তারপরে আপনি ব্যাংকে এটা জমা দিয়ে এটা কাজ করতে পারেন। আর যদি সেটা জায়গা জমিন বিক্রি সংক্রান্ত ব্যাপার হয়, তাহলে আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মনোহর ভাই, ধন্যবাদ দর্শক। আশা করি বুঝতে পেরেছেন মনোহর ভাই, আমরা কথা বলছিলাম আইএলআর নিয়ে। তাহলে একটু আমি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে কথা বলি। ব্রিটিশ সিটিজেনশিপের অলসো একটা প্রশ্ন আছে, গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট। এটি বলতে কি বোঝায়? এবং আপনি জানেন ফেব্রুয়ারিতে কিছু হয়তো পরিবর্তন আসবে, বাট আপনি যদি এখন যেটি আছে মেইনলি গুড ক্যারেক্টারের মধ্যে হচ্ছে যে কোনো ক্রিমিনাল কনভিকশন তার রেকর্ড থাকলে, তারপর সিভিল জাজমেন্ট থাকলে, তারপর ব্যাংক্রাসি থাকলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার গুড ক্যারেক্টার। কিন্তু আইএলআর পেলে অটোমেটিক সিটিজেনশিপ পাবে না। নট রিয়েলি, নট নেসেসারিলি। কারণ হচ্ছে আইএলআর তো সবকিছু করতে হয়। আইএলআর যেটি পেয়েছেন, citizenship- আপনি আইএলআর পেয়েছেন 3 বছর আগে, 1 বছর আগে, এর মধ্যে হয়তো আপনি আরেকটা কনভিকশন হয়ে গেছে, কিছু হয়ে গেল, ফাইন হয়ে গেল, জি। দ্যাট ইজ গোয়িং টু হ্যাভ ইম্প্যাক্ট অন ইউ, না? অথবা আপনি হয়তো আইএলআর সময় ধরে নেই, কিন্তু তারপরেও অন্য কোনো কিছু কারণে হতে পারে। যেমন এখন গুড ক্যারেক্টারের মধ্যে এটা পড়ছে যে জি। সামবডি এন্টার দ্য ইউকে ইলিগেলি, ঠিক না? তো আইএলআর হয়ে গেছে মনে করেন, কিন্তু প্রাইভেট লাইফে পেয়ে গেছে আইএলআর সামহাও, কিন্তু তারা বলছে না, আমরা তাদেরকে সিটিজেনশিপ দেবো না যারা ইলিগেলি ঢুকেছে। জি। বাট আমরা দেখেছি যে হ্যাঁ, এটা একটা ডিসক্রিশনারি ব্যাপার আছে। এটাতে কেস টু কেস বেসিস তারা বলছে কনসিডার করবে। জি। ইজ নট এন্ড অফ দ্য স্টোরি যে ওটা আছে বলে যে তার হবেই না এমন না, বাট ওইটা একটা এক্সাম্পল। জি। এগুলিতে আছে ইম্প্যাক্ট। স্বাভাবিকভাবে আমাদেরকে সেভাবেই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে ভেরি কেয়ারফুলি। আর সিটিজেনশিপের ক্ষেত্রে জি। ডিফারেন্ট, অ্যাজ আই টোল্ড ইউ। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আমি একটা কল নিচ্ছি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে কথা বলেন। জি দর্শক, জি জি, আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। জি। জি, আসসালামু আলাইকুম। জি। আমার প্রশ্নটা হয়তো বুঝতে পারেন নাই। জি, আপনার প্রশ্নটা আবার বলেন। আপনি বলেছিলেন উইল অথবা পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলেছিলেন, যে এটা কি উইলস যদি আমি কারোর নামে করে যাই, তাহলে আপনি এই ওটা মারা টাকা গেলে পয়সা আপনি বা ওটা কার্যকর হবে। সম্পত্তি ব্যারিস্টার অন্য মনোহর কেউ ভাই। হ্যাঁ, বলতে পারবে কিনা? উইল করে গেলেন, তারপর কি? জি। বা পাওয়ার অফ ব্যাটারি দুটার মধ্যে একটা যদি, দুটার কাজ কি সমান? না। দ- আপনি চাচ্ছেন আপনার কিছু টাকা পয়সা আছে বাংলাদেশে, এগুলি তুলে আনতে, ঠিক আছে? জি জি জি, যদি হঠাৎ কিছু হয়ে যায়, তখন আমি যাদের নাম দিব
তারা কি এই টাকা পয়সাগুলো কি তুলতে পারবে কিনা? এইটা কি আপনি Will চান? বা আপনি power- এটা কি আপনি যতদিন বেঁচে থাকেন তত তার মধ্যে তুলতে পারবে এটা চান? না না না, আমি যদি হয় হঠাৎ কিছু হয় মারা যায়। ওকে, তখন- তাহলে আপনি উইল করেন, কোনো অসুবিধা নেই। কারণ পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনি মারা যাওয়ার পর এটা কাজ করবে না। সরি, আপনি এটা কোর্টে শোনা যাচ্ছে, আপনি মারা যান এটা চাইলে দোয়া করি। কিন্তু ফর এক্সাম্পল একজন মানুষ মারা যাওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নি ওটা তো এফেক্টিভ হবে না, জি। তো সেই জন্য আপনাকে উইল করতে হবে। ওকে ওকে। এবং উইলটা এমনভাবে করতে হবে যেটা বাংলাদেশে ইফেক্টিভ হবে, ঠিক আছে? কত খরচ যায় অ্যামাউন্ট রাখলে? উইল কত? উইল করতে শুনেন, উইল কেউ আপনাকে বিনা পয়সা করতে পারে, কেউ 500 বন্ড নিতে পারে, কেউ 200 বন্ড নিতে পারে। এক একজন লয়ার এক এক রকম উইল ইত্যাদি করার জন্য কোনো ফিক্সড ব্যাপার নাই। অনেকের অনেকগুলো সম্পত্তি, অনেকগুলো শিডিউল থাকে, সেটা একরকম। আবার অনেকের সামান্য অত সম্পত্তি আছে, এই খুব বেশি না, লেখালেখি ব্যাংকে করতে এই হয় না। টাকা পয়সা কি অন্যজন তুলতে পারবে কিনা না, আমার মেইন কোশ্চেনটা হইল। আপনার তুলবে, আপনার বর্তমানে আপনার নমিনি যদি থাকে তুলতে পারবে না কেন? ঠিক আছে। আপনি যদি নমিনি করে থাকেন কাউকে, জি, জি। নমিনি বুঝছেন, জি জি জি। নমিনি করেছেন কাউকে, না, আমি চাইছি নমিনি তো অনেক ঝামেলা আছে, কারণ ওই সার্টিফিকেট দেখাইতে হয়, এটা সেটা অনেক কিছু, অনেক ঝামেলা, হাই কমিশনে আবার যাওয়া লাগে। সেই জন্য আমি চাইছিলাম যে উইল যদি ইজি হয়। উইল করেন। আর আপনি যদি করে চান রাখা। আপনার নমিনিও একসময় দেশে যাবে, নমিনিটাও আপনি রেডি করে রাখেন। তাদের জন্য ন্যাশনাল আইডি কার্ড কী কী লাগে এগুলি তো এখন তো হাই কমিশন থেকে দিচ্ছে, এগুলি করে রাখেন। তো ঠিক আছে। ধন্যবাদ দর্শক, আপনি কারোর কাছে পরামর্শ নেন। আমার মনে হয় মনোহর ভাই বলেছেন উইলটাই কার্যকর। মনোহর ভাই, আমরা এই যেহেতু আমি একটু আইএলআর নিয়ে সিটিজেনশিপ নিয়ে কথা বলছিলাম এবং আইএলআর, আমার এই প্রশ্নটা না করলেই নয় দর্শকদের জন্য। মনে করেন কি কি করলে ভবিষ্যতে আইএলআর অথবা সিটিজেনশিপ সহজ হবে? এমন কোনো এটা শুধু হচ্ছে খুব ভালো ভালো ছাত্র হতে, ভালো ছেলে হইতে হবে, ভালো ভালো থাকতে মানুষ হবে। হইতে হবে, ইত্যাদি ইত্যাদি, গুড ক্যারেক্টার হইতে হবে। এটা তো আর এটা তো মেকশিওর করতে হবে যে আপনি গুড ক্যারেক্টারের মধ্যে কি আপনি টাকা পয়সার ব্যাপারটাও কি আছে? হ্যাঁ, মানে অবশ্যই bank, অবশ্যই credit reference? অবশ্যই। এখন তো আরো ভয়াবহ হচ্ছে, নতুন যে নিয়ম করবে সেখানে তো কেউ টাকা পয়সা পায় সেটার জন্য মামলা করে দিলে সেটাও কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে জি। সামনে থেকে। আমি এই কিন্তু এখনো জিনিসটা- পর্যন্ত আছে, যদিও সিভিল জাজমেন্ট তারা জানতে চায় সিভিল জাজমেন্ট আছে কিনা, তো এটা জানাতে হবে। তারা হয়তো একটা সিভিল জাজমেন্টের জন্য বদল করে যে না আরও একাধিক আছে। যেমন আপনি মনে করেন আপনি কোথাও আপনি ফাইন দিচ্ছেন, কিংবা আপনি লোকাল কার পারমিটে কার কি ইয়েতে ওই যে রেস্ট্রিকশনের ইয়েতে জি। আপনি পার্কিংয়ের ফাইন খাচ্ছেন, স্পিডিং ফাইন। আপনি মনে করেন স্পিডিং ফাইন ইজ এ অফেন্স। ওটা তো জি। ওটা যদি কোর্টের বাইরে হয় একরকম, কোর্টে গিয়ে যদি কনভিকশন হয় সেটা অন্যরকম। কোর্টের গিয়ে দিয়ে যদি কনভিকশন হয় সেটা যে ক্রিমিনাল রেকর্ডে যায় তার অবশ্যই তাহলে তাকে ওয়েট করতে হবে, এটা করতে হবে। তো এগুলি ক্রাইটেরিয়া আছে। এবং ফাইন যেমন একাধিক ফাইন করলো, জি। কেউ একাধিক ওই যে কার ইয়ের জন্য পার্কিংয়ের জন্য ফাইন, তো দেখা গেল বছরে 30-40 টাকা খাচ্ছে। তো এগুলি গুড ক্যারেক্টার এগেনস্টে যায়, যে এই লোকটা তো একেবারে সম্পূর্ণভাবে লর প্রতি ডিসরিগার্ড করে। জি। যদিও সেটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়, কিন্তু অ্যাকুমুলেট করলে সব কিছু একসাথে করলে দেখা যায় পাল্লাটা ওদিকে ভারী হয়, যে এই লোকটা তো মানুষ ঠিক না, কারণ খালি ফাইনে খাইতে আছে, জি। আর ফাইনের পয়সা দেয় না ইত্যাদি। কিন্তু আপনি সুন্দর করে বলছেন যে একটা জিনিস, আপনি আপনার সিটিজেনশিপ অথবা আইএলআর যেটাই হোক, এই জিনিসটা পেতে হলে সুন্দরভাবে ভালোভাবে থাকতে হবে, এই তো? অবশ্যই। আচ্ছা মনোহর ভাই, আরেকটা প্রশ্ন আমার মনে হয়, আমি জানি না, আমি জানতো একটু টাইমের ব্যাপারে, তারপরেও আমার একটা প্রশ্ন, সেটি হলো গ্র্যাজুয়েট রুট শেষ হওয়ার আগে স্কিল ওয়ার্কারে যেতে চাইলে আপনার দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শটা কি? স্কিল ওয়ার্কার Graduate স্কিল ওয়ার্কার থেকে না, না, স্টুডেন্ট থেকে যায়, স্টুডেন্ট থেকে একমাত্র জি। গ্রাজুয়েট ভিসা, যেটা পোস্ট স্টাডি ওয়ার্ক বলা হয়, সেটা যেতে পারে, অন্য কোনো কিছু যেতে পারে না। না, এবং সেটা পিএসডব্লিউ তে থাকলে যেতে পারে না? পিএসডব্লিউর কথা বলছি, গ্র্যাজুয়েট রুট। গ্রাজুয়েট রোড থেকে স্কিল ওয়ার্কার, হ্যাঁ। আচ্ছা সরি আই গট রং। জি। গ্রাজুয়েট রোড থেকে স্কিল ওয়ার্কারে যাওয়াটা খুব জি। সহজ যদি উনি স্পন্সরশিপ পান, কোনো এমপ্লয়ার পান, জি। তাহলেই তো, জি। তাহলে কিন্তু সহজ। এবং উনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন, সেখানে একটা লোয়ার স্যালারি যেতে পারবেন, যেহেতু ফার্স্ট এন্ট্রেন্ট হিসেবে পোস্ট স্টাডি ওয়ার্কে থাকলে ডিসকাউন্ট পাওয়া যায়। জি।
কাজেই আবার বয়সের কারণে সাবমিশন নিচে হলে সেখানে একটা পয়েন্ট অনুযায়ী সেখানেও এটা ইনকামটা ডিসকাউন্ট পাওয়া যায়। কাজেই সেটা এমপ্লয়ের উপরে অনেক বার্ডেন কমে, তখন এমপ্লয়ার তাদেরকে জব দিতে পারে। মানে আপনি ওই থ্রেশহোল্ডটা 41,000 এর হ্যাঁ, threshold এটা থেকে কমে আসে। এটা একটা। তো এখন মনে করেন গ্র্যাজুয়েট ভিসায় স্টুডেন্ট ভিসা থেকে এই যে গ্র্যাজুয়েট ভিসাতে যাওয়ার সময় একটা প্রবলেম হয়, যেমন স্কিল ওয়ার্কারে যাওয়ার সময় প্রবলেম হয়ে যায়, যেমন বেইল। সেটা আবার গ্র্যাজুয়েট ভিসা থেকে স্কিল ওয়ার্কার যেহেতু একটা সমস্যা হয় যে বেইলের সমস্যাটা। বেইলটা কি, মনে করেন এখন উনি গ্র্যাজুয়েট ভিসা শেষ হয়ে যাচ্ছে, উনি দেখলেন যে উনি স্পন্সরের জন্য ওয়াইট করছেন, উনি কি করলেন একটা ওই এফএলআরও, এইচআরও ইত্যাদি অ্যাপ্লিকেশন করে দিলেন, ঠিক আছে, হিউম্যান রাইটসের একটা অ্যাপ্লিকেশন করলেন, আউটসাইড দ্য রুল অ্যাপ্লিকেশন করলেন। আউটসাইড দ্য রুল অ্যাপ্লিকেশন করার পরে দেখা গেল ওনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেল। রিজেক্ট হলে কী হবে, তখন ওনাকে তো আপিলে রাইট দেবে না নিয়ম অনুযায়ী, তখন তাকে বলা হয় তুমি এখন বেল দিলাম, তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও করতে পারো। উনি তো 14 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে অ্যাজ ইউজুয়াল হতে পারে, কিন্তু যদি তাকে বেইল কথাটা ওখানে লাগিয়ে দেওয়া হয় তখন এটা একটা বিরাট প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। ধন্যবাদ মনোহর ভাই, আমাদের আজকের জন্য এটুকুই ছিল মনোহর ভাই। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। দর্শক, আপনারা শুনেছেন ব্যারিস্টার মনোহর, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি অভিবাসন আইন নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি বরাবরই বলেন আপনারা আইনজ্ঞর পরামর্শ নেবেন যদি প্রয়োজন হয়। আর আমাদের এই প্রোগ্রামটা দেখবেন এবং এটিকে আপনারা ফরওয়ার্ড করবেন। এটি ফেসবুক এবং ইউটিউবে একটু পরেই চলে যাবে। আপনারা প্লিজ অন্যদেরকে দেখাবেন, অনেকের হয়তো প্রয়োজন হতে পারে। আমাদের আগামী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি। ধন্যবাদ।